আসসালামু আলাইকুম। কথা শোনা যায়? আচ্ছা, সবাই কই? কারো তো কোনো খবর নেই আজকে। হ্যাঁ, লাস্ট 3টা ক্লাসের মনে হয় বাকি আছে দেওয়া। হুম। ওয়ালাইকুম আসসালাম, কী খবর? আচ্ছা, এটা বানাইছিলাম না আমরা আগের দিন? ওকে। এখন হয়েছে একটা ব্যাক এন্ড একটা এপিআই বানাবো, বানাইয়া এটা কীভাবে বাইন্ড করা যায় ওইটা দেখবো। আজকের কাজ এতটুকুই। এতটুকু বলতে ভালোই কাজ আছে তাও। তো আগে একটা কাজ করি। আমাদের মনে করেন টিভি ডায়াগ্রাম যেটা আছে, আচ্ছা এর আগে একটা জিনিস বলেন। মনে করেন আমি আপনাদের বললাম যে পোস্ট নামের একটা টেবিল আছে, পোস্ট পোস্ট তো ওই টেবিলে আমার মনে করেন এই প্রত্যেকটা পোস্টের ইনফরমেশন থাকবে। এখন টেবিলে কি কি ফিল্ড আসতে পারে এটাকে বলতে পারবেন? আন্দাজ করলেও হবে। মানে পোস্ট নামে যদি আমি একটা টেবিল বানাই, এখানে কি কি ফিল্ড লাগতে পারে? টেবিল বলতে কিন্তু ডেটাবেজের টেবিল, এইচটিএমএল এর না। না। হুম হুম। বলেন যে কী কী থাকতে পারে। কারেক্ট হইতে হবে এরকম না, মেইন কাজ এইটাই আর কি। আপনাদের ব্যাক এন্ডে কাজ করলে আপনার এরকম ফ্রন্ট এন্ডে দিয়ে দেবে, আপনাদের বোঝা লাগবে কী কী লাগবে। হুম হুম। হুম হুম। আচ্ছা আমি একটু দেখাই দিই। এইখানে আইডেন্টিফাই করা সবচেয়ে সহজ উপায় হচ্ছে, মানে বাচ্চা কাচ্চার উপায়, সেটা হচ্ছে এইখানে তো আপনার আমি একটা জিনিস দুইবার কপি করছি, বাট নর্মালি হয় কি এরকম নিচে পরপর একই ধরনের কন্টেইনার থাকলে আপনারা দেখবেন যে কন্টেইনার দুইটার মধ্যে কোন কোন জায়গায় লেখা বা ইউআই এর চেঞ্জ আছে। যেমন এখানে তো সমানই, আমি যদি লিঙ্কডইনে যাই
লিঙ্কডইন দেখেই বানানো হয়েছিল মনে হয় এটা। লিঙ্কডইনে যদি যাই, দেখেন এই কার্ডটা আর এই কার্ডটার মধ্যে ডিফারেন্স কোথায় কোথায় আছে। অবভিয়াসলি এই যে দেখেন, প্রথম ডিফারেন্স কি, উপর থেকে শুরু করি। ইউজার, যে ইউজারের নেম, দেন ইউজারের একটা ইনফরমেশন আছে নিচে, দেন একটা টাইম স্ট্যাম্প আছে যে কখন পোস্টটা দিছে, আর একটা ইউজারের ছবি আছে। তাহলে কি এই কয়টা ইনফরমেশন আমাদের কি টেবিল ওয়াইজ রাখতে হবে তার মানে, ঠিক আছে। তারপর এই যে এই পোস্টটা যে লিখছে, এটা কি প্রত্যেক পোস্টের জন্য আলাদা আলাদা না, পোস্টের বডিটা, তাহলে ওইটার কি, ওইটাও একটা ফিল্ড। তারপর কি আছে দেখি, ছবিটা ভিন্ন না সবার জন্য, তাহলে এটাও কি একটা ডেটাবেসের টেবিল। তারপর যে রিয়াকশন, দেখেন রিয়াকশন কি ভিন্ন না প্রত্যেক পোস্টের জন্য, এটাও কি একটা আপনার ডেটাবেসের অংশ, মানে টেবিলের অংশ। দেন 3টা কমেন্ট, একটা রিপোস্ট, এই যে একটা কমেন্ট 12টা রিপোস্ট, এটাও কি, ঠিক আছে। বুঝতে পারছেন কীভাবে আইডেন্টিফাই করব। এখন আমরা যাই, ওকে, মনে হয় আমরা এইখানে একটা বানাই, কারণ আমরা ওই আগের এপিআইতেই একটা কিছু করব। তো যাই হোক, ওকে, তো এখন একটা কাজ করব, আমরা এইটা দেখে আমরা একটা টেবিল বানানোর ট্রাই করি। সো মনে করেন আমরা টেবিল লিখলাম, অ্যান্ড ইআরডি সুবিধাটা কি, এটাও আপনারা বুঝে যাবেন যে ইআরডি সুবিধা হচ্ছে আমি মডেল টডেল লেখার আগেই আমি একটা আন্দাজ করে নিতে পারবো যে আমার সিস্টেমটার ডেটার ফ্লোটা কোথায় কোথায় হবে, কীভাবে কীভাবে হবে। আচ্ছা, তো মনে করেন আমি দিলাম পোস্ট 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 দিলাম অর্গানাইজিং কমিটি। আচ্ছা ঠিক আছে, অবভিয়াসলি আমাদের পোস্টের একটা কি থাকবে, আইডি থাকবে। তো পোস্ট আইডি, পোস্ট আইডি ধরলাম ইন্টিজার, ঠিক আছে। এটা হইলো আমাদের কি প্রাইমারি কি। এরপর এরপর কি আছে, এক এক করে যাই। পোস্টের একটা ইউজার আছে। এখন এই জিনিসটা আসলে সরাসরি, আচ্ছা আগেই করি, আমরা এখানে লিখি পোস্টের জন্য আমাদের কি একটা ইউজারের ইনফরমেশনের মাথা আছে আর কি, মানে হেডার। তো মনে করেন ফার্স্টে আমাদের ডিফারেন্সটা কিছু ছবি, তাইলে আর মনে করেন দিলাম ইউজার প্রোফাইল পিক ইউআরএল, হ্যাঁ, এটা মনে করেন আমাদের বার্চার মানে স্ট্রিং বার্চার। তারপর ইউজার নেম দিলাম, যাই হোক নামটা যদিও প্রেফার্ড ওয়ে না। আর এটা হচ্ছে আমাদের কি একটা মনে করেন ডেসক্রিপশন, মনে করেন ইউজার ডেসক্রিপশন, ঠিক আছে। তো বার্চার, ওকে, তাইলে আমাদের কি ইউজারের পার্টটা গেল। এখন একটা জিনিস খেয়াল করেন এইখানে, আচ্ছা না খেয়াল পরে করেন, আগে আমি সম্পূর্ণটা শেষ করি। এই টেবিলটাকে কিভাবে আরও অপটিমাইজ করা যায়, মানে নর্মালাইজেশন করা যায়, ওই জিনিসটাও আমরা একটু দেখব। যাই হোক, এখন পোস্টের আর কি আছে দেখি। এটা কিন্তু ইউজার রিলেটেড না, এই যে 45 মিনিটস, এটা কি পোস্ট রিলেটেড না, যে পোস্টটা কতক্ষণ সময়ের মধ্যে হয়েছে। সো এটা আমাদের আলাদা করে রাখার আসলে প্রয়োজন নাই, আমাদের প্রত্যেক টেবিলে ক্রিয়েটেড অ্যাড আর আপডেটেড অ্যাড থাকেই। সো আপডেটেড অ্যাড, ঠিক আছে। সো আমরা যদি চাই ক্রিয়েটেড অ্যাডেড ডেটের সাথে বা টাইমের সাথে আমাদের বর্তমান টাইমটা যদি আমরা সাবস্ট্রাক্ট করি, তাইলেই কিন্তু এটা আমরা পেয়ে যাবো। সো এটা আমাদের টেবিল দরকার নেই আসলে, বাদ। আর একটা জিনিস এখন হচ্ছে নিচে যাই, এটা কি পোস্টের বডি না, সো লিখি পোস্ট বডি, যেমন আমি বার চার্ট দিলাম, ঠিক আছে। কোন পর্যন্ত হইলো আমাদের, এই পর্যন্ত হয়ে গেল। এরপর আমার একটা ছবি আছে, সো
এটা পোস্ট ইমেজ ইউআরএল দিলাম, যদিও এইভাবে আসলে আমি করি না, এটার আরেকটা ভালো ওয়ে আছে, যেহেতু এক পোস্টে একাধিক ছবি থাকতে পারে, আমরা এখন ওই চিন্তা করতেছি না, সো আমরা একটাই চিন্তা করতেছি। সো মনে করেন এখানে ইউআরএল আকারেই রেখে দিলাম। ওকে, আরেকটা জিনিস এখানে ইউআরএল হিসেবে রাখতেছি আমার সুবিধার জন্য। আসলে এইখানে জিনিসটা হয় কি, আপনারা যদি ফাইল আপলোডের কাজ করে থাকেন জ্যাঙ্গোতে, আপনারা নিজেরা প্রজেক্ট করে থাকলে এতদিনে এই জিনিসটা পাইছেন যে ফাইল আপলোড করে কি আমাদের লোকালি রাখা যায়, কিন্তু লোকালি রেখে ওইখান থেকে আপনার একটা ই দেয়, কী বলেন, একটা ইউআরএল কিন্তু আপনি নিতে পারেন লোকাল থেকে। যেমন ইউআরএলটা এরকম হয় আপনার, যেমন লোকাল হোস্ট 8000, তারপর মনে করেন একটা ফোল্ডারের নাম, যেমন মনে করেন ডকুমেন্টস, তারপর একটা আবিজাবি লেখা থাকে, তারপর জেপিজি, ঠিক আছে। সো এইটাও কিন্তু একটা ইউআরএল, বাট এইটা কি আমাদের লোকালি ছবিটা সেভ করা আছে। ওকে, তো ওই ইউআরএল মনে করেন পোস্ট ইমেজ ইউআরএল। এখন আরও নিচে যাই, 30টা কমেন্ট, 44টা রিপোস্ট, আর এইখানে মনে করেন কয়টা লাইক পড়ছে ওইটার একটা জিনিস লাগবে। সো মনে করেন দিলাম লাইক কাউন্ট, মনে করেন দিলাম ইন্টিজার, আর কমেন্ট কাউন্ট ইন্টিজার, আর রিপোস্ট কাউন্ট ইন্টিজার। ওকে, সো আমাদের এই পার্টটা গেল। হ্যাঁ, আর এখানে আর কিছু লাগবে না। এখন এটার কীভাবে অপটিমাইজ করা যায় একটু দেখি। এই হচ্ছে আমাদের পোস্টের টেবিল। হ্যাঁ, এখন আপনারা কি কেউ বলতে পারেন আমাদের এই টেবিলটাকে আমরা কীভাবে নর্মালাইজ করতে পারি? মানে অবভিয়াসলি এখানে আমরা একটা টেবিল দিয়ে কাজ করছি, বাট এটা এফিশিয়েন্ট না। হ্যাঁ, এটাকে কিভাবে আরও ভালো করা যায় বা আরও ইমপ্রুভ করা যায় বলতে পারেন? এক্সট্রা টেবিল অ্যাড করে বা কিছু অ্যাড করে একটু চিন্তা করেন। এই জিনিসগুলাই ক্রুশাল আর কি, এগুলাই আপনাদের মেইন। কে বলতে পারবেন? কোন পার্টটার জন্য? আপনার হচ্ছে কথা কেটে কেটে আসছে। হুম 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 ওইটা কিভাবে করা যায় মনে আছে? না না, ওইটা না। আমি আসলে বুঝাইতে চাইছি আপনাদের, আমি দেখাই, দাঁড়ান। এই দেখেন, ইউজার প্রোফাইল পিকের ইউআরএল, ইউজারের নাম, ইউজারের ডেসক্রিপশন। এখন আমি যদি একটা টেবিল বানাই মনে করেন ইউজার নামে, এই টেবিলে আমার আইডি, ডেসক্রিপশন, বার্চার, দেন প্রোফাইল পিক ইউআরএল, then created at date time, dated at date. এইটা যদি করি, করার পরে আমি যদি মনে করেন এই তিনটারে দিলাম ফালাইয়া, ফালাইয়া দিয়া এখন আমি যদি দেই ইউজার আইডি, দেখেন ভালো মতো দেখেন, ইন্টিজার, দেন রেফারেন্স দিলাম আপনার 1 to 1 না, 1 to 1 ইউজার ডট আইডি।
এটা কি বেশি এফিশিয়েন্ট না? পোস্টে আমাদের আগে লাগতো কি দেখেন, ইউজারের প্রোফাইল, ইউজারের নেম, ইউজারের ডেসক্রিপশন। এখন এইটা কেন এফিশিয়েন্ট ছিল না আমি বলি। আপনারা একই ইউজারের কি একাধিক পোস্ট থাকতে পারে না? পারে তো। আমাদের এইখানে যদি আমি এইরকমই রাখতাম, এই তিনটা ফিল্ড কি আমাদের রেপ্লিকেট হওয়ার চান্স ছিল না বারবার? আপনি মনে করেন একটা ইউজার, আপনি 100টা পোস্ট দিলে আপনার প্রোফাইল পিকচার, ইউআরএল, আপনার নেম, আপনার ডেসক্রিপশন ওই 100 বারই কি ডেটাবেসে সেভ হইতো পোস্টের ভিতরে। এটা কি ওয়েস্ট না? এ থেকে আমি করছি কি, আমার ইনফরমেশনগুলো আলাদা ইউজার টেবিলে রেখে শুধু আইডিটাকে রেফার করে দিচ্ছি। এতটুকু ক্লিয়ার সবার? না ক্লিয়ার হলে আবার বলবো। বুঝছেন? আচ্ছা, ওকে। এখন এই সেম ওয়েতে আর কি করা যায় একটু চিন্তা করেন। পোস্ট আইডি, ইউজার আইডি বুঝলাম, পোস্টের বডি, ইমেজ, ইউআরএল এগুলো ঠিক আছে, যেহেতু এটা পোস্ট টেবিল, সো পোস্ট রিলেটেড ইনফরমেশনগুলো আছে, লাইকের কাউন্ট, কমেন্টের কাউন্ট, রিপোস্টের কাউন্ট। আচ্ছা, এখন এইটারে আমি একদম ফুল ফ্লেজড ফেসবুকের মতো যদি একটা সিস্টেম চিন্তা করি। ফেসবুকে হয় কি, লাইক কাউন্ট না, লাইক কে কে দিছে সেইটারও কিন্তু কি ইনফরমেশন পাওয়া যায়। সো শুধু লাইক কাউন্ট দিয়ে কি ওইখানে কাজ হবে তাইলে? হবে না কিন্তু। তাইলে ওই ফিচারটা আনতে হলে আমাদের কি করতে হবে? টেবিল লাইক, একটু বড় করি, টেবিল লাইক। এখন আমরা যদি একটা আইডি দিই, মনে করেন আইডি ইন্টিজার, প্রাইমারি কি, এখানে প্রাইমারি কি, টেবিল লাইক। এখন আমাদের এখানে কি ইনফরমেশন লাগবে, যে আপনার লাইকের কাউন্টগুলো আমাদের থাকবে, বা কয়জন ইউজার লাইক দিছে, কে কে লাইক দিছে ওই জিনিসটাও থাকবে। আচ্ছা, এখন এইটা আমাদের একটু চিন্তা করতে হবে। এইখানে আমাদের চিন্তা করতেছি, আমি এক ইউজার আসলো, পোস্টে লাইক দিল, আসলো কে ইউজার, দিল কি লাইক, ঠিক আছে? তাইলে কি করা যায়? পোস্ট আইডি, ইউজার আইডি, এখানে একটা জিনিস করা যায়। পোস্ট আইডি, ইউজার আইডি, লাইক নামের টেবিল লাগবে না আসলে, কারণ লাইকের টেক্সটে ইনফরমেশন নাই তেমন কোনো। এইখানে দেওয়া যায়, আমাদের একটা ম্যাপিং টেবিল বানানো যায়, লাইক ইন ইউজার। ম্যাপিং টেবিল কখন লাগে এটা মনে আছে আপনাদের? মেনি রিলেশনশিপ যেখানে থাকে, এটা মনে হয় বলছিলাম আমি একদিন, আপনাদের দেখাইছিলামও, যে একটা পোস্টে কি একাধিক লাইক পড়তে পারে না? একটা পোস্টে একাধিক লাইক পড়তে পারে, এবং একাধিক লাইকটা কোন টেবিলের সাথে হয়? ইউজার টেবিলে। মানে একটা পোস্টের লাইক পড়তে পারে একাধিক ইউজারের। এখানে কি ওয়ান টু মেনি, পোস্ট হয়েছে ওয়ান, ইউজার হয়েছে মেনি, ঠিক আছে? তাই লাইক ইন ইউজার। এখন আমাদের এখানে করতে হবে ইউজার আইডি ইন্টিজার। এই জিনিসগুলো যদি বুঝতে পারেন, ব্যাক এন্ড এগুলাই আসলে মানে আপনার বিগিনার এন্ট্রি লেভেলের জন্য এগুলাই মেইন আর কি। ইউজার আইডি, সো আমি এখানে ইউজার টেবিলের সাথে একটা রিলেশন করে দিলাম, ইউজার ডট আইডি। আচ্ছা, আর একটা হচ্ছে আমাদের পোস্টার আইডি, না পোস্টার আইডি। এখানে আমরা একটা রিলেশন করব পোস্টের সাথে, পোস্ট ডট পোস্ট আইডি। ওকে, এখন কোথায় যেন একটা ভুল করছি, এই কারণে এটা লোড হয় নাই। ওই ভুল করছি,
আচ্ছা এখানে ইউজারে ইউ বড় এই যে দেখেন এখন টেবিলটা ঠিক আছে। এখন পোস্ট আইডি আছে, লাইক ইউজার আছে। এখন এই কাউন্টার আমাদের লাগবে না আসলে, কাউন্টার আমাদের দরকার নাই। কাউন্টার আবার রাখাও যায় চাইলে, না দরকার নেই। তাহলে এখন কাউন্টার আমরা কিভাবে বের করতে পারি চিন্তা করি। যখন একটা ইউজার পোস্ট দিতেছে, হ্যাঁ না, যখন একটা ইউজার পোস্টে লাইক দিতেছে, মনে করেন আমরা 3 জন আছি এই মিটে, আমরা 3 জন লাইক দিতেছি 0 নম্বর আইডির পোস্টে, ঠিক আছে, 0 নম্বর আইডির পোস্টে। এখন স্ক্রিবলটা কি, স্ক্রিবল আমাদের একটা পোস্ট আছে, মনে করেন পোস্টের আইডি মনে করেন হচ্ছে 0, হ্যাঁ। আমরা 3 জন হচ্ছে ইউজার 1 2 3, আমাদের আইডি হচ্ছে 0 1 2, হ্যাঁ। এখন লাইকটা আমরা কিভাবে কাউন্ট করতে পারবো বা করতেছি এটা আমি বুঝাই ম্যাপিং টেবিলের মাধ্যমে। লাইক ইন ইউজার, এখন আমি যখন এই যে লাইক বাটনে যাই হোক, এটা লাইক ধরে নেন আপনারা। সো লাইক বাটনে আমরা 3 জন যখন ক্লিক করব তখন আমাদের লাইক ইন ইউজার টেবিলে হবে কি, যে 0 নম্বর পোস্ট আইডি আছে, পোস্ট আইডি 0 পড়ে যাবে। সো আমি যখন লাইক দিলাম এখানে ইউজার আইডি পড়বে, ইউজার আইডি কি হবে 0। আবার আপনি দিলেন বা আবিদ ভাই দিল, মানে জাহিদ ভাই দিল, আবিদ ভাই দিল 1 2, না পোস্ট আইডি 0ই থাকবে কারণ পোস্ট একটাই আছে। ইউজার আইডি কি পড়বে 1 2, ঠিক আছে। এখন আমাদের যদি ইউআইতে বসাইতে হবে কি, এক হচ্ছে কয়জন লাইক দিছে, আরেকটা কি কে কে লাইক দিছে। এখন আমরা ওইটা কীভাবে বের করতে পারি দেখেন, কয়জন লাইক দিছে এটা বুঝবো কিভাবে, এটা বুঝবো আমি যদি লিখি সিলেক্ট স্টার ফ্রম লাইক ইন ইউজার। এখন ফার্স্টে দেখতে হবে হোয়ার কি আমাদের পোস্ট আইডি কত, পোস্ট আইডি আমাদের 0, তাইলেও করবে কি এই টেবিলে এই লাইক ইন ইউজার টেবিলে যতগুলো পোস্ট আইডি 0 আছে ওগুলোও নিয়ে আসবে, হ্যাঁ। ওগুলো নিয়ে আসার পরে আমাদের দেখতে হবে এই যে লাইক ইন ইউজার টেবিলের ইউজার আইডি যেগুলো আছে, এই ইউজার আইডি বরাবর যদি আমি একটা লেফট জয়েন মারি কি ইউজার টেবিলের, তাইলে লেফট জয়েন করতেছে কি ইউজার টেবিল ইউজার, হ্যাঁ। এখানে আবার অন দিতে হয়, অন। সো লাইক ইন ইউজারের যে ইউজার আইডিটা আছে, আর আপনার এই যে ইউজার টেবিলের যে আইডিটা আছে ইউজার ডট আইডি, এই দুইটা কি সমান হতে হবে। এই দুটো যখন সমান হবে তখন আমরা এখন পাইতেছি কি দেখেন, হোয়ার পোস্ট আইডি ইকুয়াল টু 0, মানে এখানে যদি 1 থাকে 2 থাকে এগুলো কাউন্ট হবে না, ও এই 3টা নিয়ে আসবে। 3টা আনার পরে আমি যখন লেফট জয়েন করতেছি ইউজার আইডি সমেত, তখন কি হচ্ছে এই যে 0 নম্বর 1 নম্বর 2 নম্বর ইউজার যে আছে এদের ফুল টেবিলের রোটা কি এইখানে এসে জয়েন হয়ে যাবে। এখন আমি যদি কাউন্ট করি এইখানে রো টোটাল কয়টা আছে 3টা, তার মানে আমাদের লাইকের কাউন্ট কত 3। আর আমার যদি জানতে হয় কোন কোন ইউজার আমার লাইক দিছে, তাইলে কি এই যে লেফট জয়েন যে আমরা করলাম, লেফট জয়েন থেকে কি আমাদের ইউজার টেবিলে আপনার আমার জাহিদ ভাইয়ের কি ছবি ডেসক্রিপশন নাম টাম সব চলে আসছে না প্রত্যেকটা রোতে, প্রত্যেকটাকে কি আমি এইখানে 3 জনকে দেখাই দিতে পারবো না। বুঝতে পারছি এতটুক। হ্যাঁ আমি এখানে হোয়ার মাইরা দিছি, ফিল্টার করে দিছি, লাইক ইন ইউজারে শুধুমাত্র 0 নম্বর আইডি যেগুলো আছে ওগুলো আমাকে ফেরত দাও। তার মানে কি আমাদের পোস্ট আইডি 0 যেগুলো ওইগুলোতে যারা যারা লাইক দিছে শুধুমাত্র তাদের ডেট এগুলো চলে আসতেছে।
তারপর আমরা করছি কি এই ইউজার আইডির উপরে এই ইউজার টেবিলটা বসাই দিছি আর কি, জয়েন করে দিছি, যেখানে আমাদের এই যে লাইক ইন ইউজারের ইউজার আইডি আর ইউজারের ইউজার আইডি এইটা আর এইটা যখন সমান হয় ওই বরাবর আমি কি অ্যাটাচ করে দিছি। বুঝতে পারছি? না বুঝলে আবার বলেন। কমেন্টের ক্ষেত্রেও সেম কনসেপ্ট ইউজ করব। বুঝছি দুজনেই। হ্যাঁ হ্যাঁ। হুম 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 হুম। মানে ইমেজটা আমরা আসলে রাখি কই রিয়েল লাইফে সেটা একটা এইখানে আপনার হইছে যদি কোনো কর্পোরেশনের প্রাইভেট অ্যাপ্লিকেশন হয় এবং ওরা যদি বলে আমাদের নিজস্ব সার্ভার আছে, তাইলে হচ্ছে এরকম আপনার লোকালি আমরা যেটা করি এখানে একটা ফোল্ডার রাখি, ওইখানে ছবিগুলো সেভ হয়, ওই পার্টটা রেখে দিই, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি আমাদের কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক আছে, কন্টেন্ট ডেলিভারি ডেলিভারি নেটওয়ার্ক, সিডিএন আর কি, AWS। হ্যাঁ, ক্রেডিট কার্ড থাকলে আপনার কিছু ফ্রি দেয় আর কি। আর এইখানে আমি বলি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কও না, মানে বাকেট আছে বুঝছেন, যেমন S3 আছে অ্যামাজনের, AWS এর। এইখানে ওরা করে কি আপনি যে এই যে লোকালি রেখে যে পার্টটা আনতেছেন না, লোকালি না রেখে ওদের একটা মনে করেন গুগল ড্রাইভের মতো সার্ভিস আছে, হ্যাঁ, ওইখানে আপনি আপনার জিনিসপত্র আপলোড করে ওইখান থেকে পাত নিয়ে আসতে পারবেন। এবং এইটাতে সুবিধা কি এখানে আপনার নিজস্ব পিসির কোনো স্পেস খাচ্ছে না। ওদের এইটা আবার হচ্ছে আপনার মানে যত বড়ই ফাইল হোক বা আপনার যত বেশি ফাইল রাখা হোক না কেন ওইটা নিয়ে আপনার টেনশন করতে হবে না। বুঝতে পারছেন? তো এরকম প্রত্যেকটা ক্লাউডেরই একটা একটা সার্ভিস আছে। আচ্ছা, এইটা তো প্রজেক্ট না, রিসেন্ট প্রজেক্ট। আচ্ছা, কি দেখাইতেছিলাম? গেল কই আমার ইয়ারটি, ইয়ারটি কই? এই তো। আচ্ছা, এটা তো বুঝলাম। এখন আমি আরও কিছু করতে পারি, যেমন রিপোস্ট কাউন্ট। রিপোস্টেও কিন্তু রিপোস্ট কে কে করছে এটা কিন্তু দেখা যায়, আমি দেখাই। লিঙ্কডইনে যাই যদি, এই যে দেখছেন রিপোস্ট, এখানে যদি ক্লিক করি এই দেখা যাচ্ছে আমার এইখানে রিপোস্ট কে কে করছে। ওইটা রাখার জন্য কি এই লাইক ইন ইউজারের মতোই কিন্তু রেখে দিতে পারি, ওইখান থেকে আবার কাউন্টের সিস্টেমটা করতে পারি। সো রিপোস্টের ক্ষেত্রে করা যায় কি, রিপোস্ট রিপোস্ট ইন ইউজার, ঠিক আছে, সেম জিনিস, ডান। আমাদের এইখানে কি আর রিপোস্ট কাউন্টের দরকার আছে? নাই কিন্তু। এটাও সরাই দিলাম। দেখেন টেবিল একদম কত ছোট ছোট লজিক্সে বিভক্ত হয়ে যাচ্ছে। হুম, ঠিক আছে। এখন আরেকটা জিনিস আছে কমেন্ট। কমেন্টে সেম জিনিসই আছে,
যে কে কে কমেন্ট করছে ওই জিনিসগুলো আছে। কমেন্ট আবার একটু এক্সট্রা জিনিস আছে, সেটা হচ্ছে কমেন্টে মানুষ আবার কিছু জিনিস লিখতে পারে। মনে করলাম ছবি টবি আপলোড করলো না কমেন্টে, লিঙ্কডিনে মনে হয় ছবি আপলোড অপশন আছে, যাই হোক ছবি আপলোড, আচ্ছা ওইটাও হ্যান্ডেল করি, ওয়েট। এখন কমেন্টও কিন্তু একাধিক মানুষ করতে পারে একই পোস্টে। তো ফার্স্টে আমরা চিন্তা করি এইভাবেই যে একাধিক মানুষ কমেন্ট করতেছে, হ্যাঁ। সো আমি এখানে দেখলাম কমেন্ট ইন ইউজার। এখন আমি আরেকটা জিনিস করতে পারি, মনে করেন 0 নম্বর পোস্টে 0 নম্বর ইউজার, 0 নম্বর আইডির পোস্টে 0 নম্বর আইডির ইউজার একটা কমেন্ট করলো, সেই কমেন্টের মেসেজটা কিন্তু আমরা এখানে দিতে পারি। বডি কি লেখা যায় এখানে, বডি দিয়ে দিই, আচ্ছা বার্চার। বডির মধ্যে থাকবে কি আমাদের এখানে নোট লিখে দিই একটা, নোট বডি contains the comment message, ঠিক আছে। আরেকটা কি মনে করেন সে কিছু এবং প্রত্যেকটাতে কিন্তু ক্রিয়েটেড আপডেটেড থাকবে, এটা তো নর্মালি থাকবেই, ঠিক আছে। তো এটা আছে, আচ্ছা ওকে। আরেকটা জিনিস থাকতে পারে, মনে করেন কমেন্টে কেউ অ্যাটাচমেন্ট দিয়ে দিছে, মানে ছবি টবি দিছে, সো অ্যাটাচমেন্ট একটা ইউআরএল মনে করেন আমরা রেখে দিলাম বার্চার। এখন কমেন্টে এই যে দুইটা জিনিস আমরা এক্সট্রা অ্যাড করলাম, তো পোস্ট আইডি ইউজার আইডি, এইখানে যেমন আমাদের কোনো কি এক্সট্রা ইনফরমেশন লাগে নাই প্রত্যেকটা পোস্টের প্রত্যেকটা ইউজারের, কমেন্টে আমাদের এক্সট্রা কী লাগতেছে, এই যে আমি মেসেজটা রেখে যাচ্ছি, আর ইউজার যদি ওই স্পেসিফিক পোস্টের একটা পোস্টের ওই স্পেসিফিক ইউজার যদি কোনো অ্যাটাচমেন্ট কোনো মেসেজ রাখে, সেই এক্সট্রা ইনফরমেশনটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এখন আমরা করতে পারি কি কমেন্ট কাউন্টটাও সরাই নিতে পারি, ঠিক আছে। এখন দেখেন কোথা থেকে কোথায় চলে আসছে আমাদের কি ইআরডি, এতটুকু বুঝছি সবাই। আচ্ছা মজা আছে জিনিসগুলো, দেখছেন কত জায়গা দিয়ে কত কিছু বের করে আনলাম। এক টেবিল থেকে 1 2 3 4 5টা টেবিল হইলো, কিন্তু আমাদের এটা কি এখন একদম ফুললি নর্মালাইজড একটা স্ট্রাকচার হয়েছে। মানে এখন আপনি চাইলে ফেসবুক লিঙ্কডইনের মতো কি ফাংশনালিটিসগুলো অ্যাড করতে পারবেন, এটা অনেক ফ্লেক্সিবল হয়েছে জিনিসটা, গার্বেজ পড়বে না এখন আর। যাই হোক, আচ্ছা তো এফিশিয়েন্ট ওয়েটা তো আপনারা বুঝলেন, বাট আমি হচ্ছে এই একটা মডেল দিয়েই করি, কারণ হচ্ছে এতগুলো বানাইতে অনেক টাইম লাগবে। যাই হোক টাইম লাগবে, আবার আপনাদের টাইম লাগবে, আবার এগুলো প্রত্যেকটাতে আমার ডেটা অ্যাড করতে হবে, ঠিক আছে। সো আমরা করবো কি একটা পোস্টের টেবিল বানাবো বা মডেল বানাবো আমাদের জ্যাঙ্গো অ্যাপে। তো ওকে, এইখানে গেলাম, ভার্চুয়াল এনভায়রনমেন্ট কোনটা অন করা আল্লাহ জানে, ঠিকটাই মনে আছে, যাই হোক ওকে। সো পাইথন ম্যানেজ ডট পাই, এগুলো অবশ্যই মনে থাকার কথা, এখন না মনে থাকলে তো নাই। তো আচ্ছা পোস্টে আমাদের কি কি আছে না, আচ্ছা পোস্ট এপিআই, পোস্ট এপিআই, আচ্ছা হয়েছে। একটা জিনিস ডকার তো আজকে করতেছি না, সেটিংসে আমাদের একটু পোস্টগ্রেসের সার্ভারটা খুলতে হবে, এটা সরাই, পোস্টগ্রেসের সার্ভারটা অন করি, পিজি অ্যাডমিন চালু হোক। আচ্ছা এইখানে আমাদের পোস্ট এপিআই কই, এই যে এখানে আমরা মডেল ক্রিয়েট করব,
এখানে মডেল পোস্ট এপিআই, ওকে ঠিক আছে। আচ্ছা, তো আমাদের একটা ক্লাস বানাতে হবে পোস্ট নামে। ক্লাসে থাকবে models.model। আচ্ছা, একটা এখন লিখবো না আমি, যাই হোক এখন আমরা ইউজ করব পাওয়ার অফ কোপাইলট। এটা কমেন্ট আউট করে দিলাম, এখনো বুঝে নিক। সুন্দর। দেখছেন কলমটা কি? কাজ করতে করতে এখন কোথা থেকে কিভাবে আপনার টাইম সেভ করা যায় এগুলো চলে আসে। এআইটা ইউজ করবেন হচ্ছে আপনার এই যে রিপিটেটিভ টাস্ক মডেল একটা একটা ধরে ধরে লেখার থেকে, দরকার তো নাই আপনাদের একটা একটা ধরে ধরে লেখার। আচ্ছা, আর একটা জিনিস, মেটা 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 টেবিলের নাম যেন কিভাবে ঠিক করে, দেখি আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোপাইলট। আপনার যদি স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে ফ্রি, আর না থাকলে তো টাকা দিতে হবে, যেটা আমি রেকমেন্ড করি না। আচ্ছা, অর্ডারিং ক্রিয়েটেড থাকবে, অর্ডারিং না থাক, লাগবে না। আচ্ছা, পোস্ট আমাদের তৈরি করা হয়ে গেছে। আরেকটা জিনিস লাগবে আমাদের, কি সিরিয়ালাইজার। সিরিয়ালাইজার হচ্ছে পাইথনের মানে জ্যাঙ্গোর এক্সক্লুসিভ ফিচার বলতে পারেন। সিরিয়ালাইজার্স হবে, যাই হোক সিরিয়ালাইজার্স। এখন ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট সিরিয়ালাইজার্স ইম্পোর্ট করতেছি মডেল সিরিয়ালাইজার। পোস্ট কমেন্ট কেন, কমেন্ট চাইছে কে? পোস্ট সিরিয়ালাইজার, ঠিক আছে। এগুলো এখন তো বোঝার কথা আপনাদের। আর আচ্ছা, এখানে আরেকটা জিনিস নাই, সেটা হচ্ছে ইউআরএলস। আরেকটা জিনিস আমি করে আসি নাই, সেটা হচ্ছে অ্যাপটা আমি অ্যাড করি না এখানে। এখানে আমাদের দিতে হবে পোস্ট এপিআই, ওকে। ওইটা অ্যাড করা হয়ে গেছে, ইউআরএলসটা অ্যাড করতে হবে। ইউআরএলস অ্যাড করার আগে আমাদের লোনে গেলাম কেন, অ্যাড করার আগে আমাদের ভিউ সেট বানাতে হবে একটা। আচ্ছা, ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট ভিউ সেটস ইম্পোর্ট মডেল ভিউ সেট। সিরিয়ালাইজার ইম্পোর্ট করলাম, ক্লাস পোস্ট ভিউ সেট। অথেন্টিকেশন লাগবে না এখন অথেন্টিকেশনের দরকার নাই এটার ক্ষেত্রে। আচ্ছা, একটা কাজ করি, এটা অ্যালাউ এনি করে দিই, অ্যালাউ এনি, ওকে। পোস্ট অবজেক্টস অল, পোস্ট সিরিয়ালাইজার, ওকে। হয়ে গেছে আমাদের বানানো, কাজ শেষ। এখন কাজ হচ্ছে কি ইউআরএলস আনা, ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট রাউটার্স ইম্পোর্ট ডিফল্ট রাউটার। হ্যাঁ, দেন রাউটারে যাব। আচ্ছা, এর আগে আমাদের মডেলটা ভিউ সেটটা লাগবে। ইউআরএলস ফ্রম ডট ভিউস ইম্পোর্ট পোস্ট ভিউ সেট রাউটার রেজিস্টার, ডান। এখানে প্রিফিক্সের মনে হয় না দরকার আছে, আমার যতদূর মনে আছে প্রিফিক্স বসাই নেই, ঠিক আছে। এখন আমাদের মেইন ইউআরএলসে যাব, ওইটা অ্যাড করা লাগবে।
তো পাথ দিয়েই দিছে ওকে। এখন আমরা আমাদের ফার্স্ট কাজ কি এখন মাইগ্রেশন, মেক মাইগ্রেশন, কারণ আমরা ডেটাবেসে চেঞ্জ করতেছি। মেক মাইগ্রেশনস কিছু দেখাইল না কেন, বাট my god something's wrong. No. উফ কি বোকামি দেখছেন করতেছি কি। স্টার্ট আপ মেক মাইগ্রেশন, ড্যাম। আচ্ছা কি লিখছি, প্যাটার্নস ইন ইট, ইউআরএল প্যাটার্নস লাগবে। আচ্ছা সার্কুলার ইম্পোর্ট হতে আছে, বুঝছি। এই প্রজেক্টের জন্য আমরা কিভাবে ইউআরএল ডিফাইন করছিলাম, রাউটার ডট রেজিস্টারই তো করছিলাম মনে হয়। বুক পেজ নেম, ওকে এখানে ডিফল্ট রাউটার ইউজ করার কারণে এটা হচ্ছে গুড। আচ্ছা এখানে আমাদের হচ্ছে সিম্পল রাউটার ইউজ করতে হবে। সিম্পল রাউটার ইউজ করলে ঠিক হয়ে যাবে। এখানে সিম্পল রাউটার, ওকে। এটা এখন দেখি URL configuration, Django app, textbook API, post API does not appear to have patterns variable। সমস্যা কিছু একটা কাহিনী করছে। আচ্ছা এখানে তো এরকম দিলে হবে না, যেহেতু আমরা রাউটার ইউজ করতে আছি, তার মানে এইটার মধ্যে আমাদের রাউটার আছে, রাউটারের মধ্যে আমাদের ইউআরএলস থাকা লাগবে। এই তো এইটা লাগবে। এখন হওয়ার কথা কি হইলো পোস্টগ্রেসের, পাসওয়ার্ড তো মনে নাই। হ্যাঁ ঠিক আছে। মেক মাইগ্রেশন এখন হওয়ার কথা, হয়েছে হয়েছে। মাইগ্রেট আবার কি স্টার্ট আপ, তো মাইগ্রেট ডান। এখন আমরা যদি এখানে চাই, এখানে কিয়া টেস্ট পোস্টগ্রেস সিকিউরিটি টেস্ট query tool select star from test posts নাকি post select এই যে টেবিল চলে আসছে। আমরা একটা কাজ করব এখন, যেহেতু টেবিল চলে আসছে এখন আমরা একটা রান দিই, ঠিক আছে। একটা রান দিয়া স্টার্ট অ্যাপ, আর মাথা আমার আজকে ঠিক নেই আসলে, রান সার্ভার উল্টা পাল্টা কমেন্ট দিতেছি। ওকে টক্স ছিল নাকি সোয়াগার ছিল, সোয়াগার মনে হয়, সোয়াগার।
আচ্ছা, এই প্রজেক্ট মনে হয় গুণীকরণে চলতেছে। 10 127 001 8000 রেস্ট ফ্রেমওয়ার্ক। গুণীকরণে চললে তো সমস্যা। 60,000-এ গেলে ওদের একটাই থাকার কথা। আচ্ছা, এইখান থেকেও দেওয়া যাবে। ইউজার প্রোফাইল পিক না, কিউট ডট পিক, কপি ইমেজ লিঙ্ক, ইউজার প্রোফাইল পিক, user ID, user profile pic, URL, user name, description. user ID কি ছিল? ও, user ID তো দরকার নেই আমাদের, ক্রস চেক করি নাই, এই কারণে এই সমস্যা হয়েছে। আচ্ছা থাকুক, একটা আইডি দিয়ে দিই টুকটাক। 0 পোস্ট বডি, দিস ইজ দ্য বডি অফ দ্য পোস্ট, URL দিয়ে দিই, লাইক কাউন্ট 1, কমেন্ট কাউন্ট 2, রিপোস্ট কাউন্ট 3, পোস্ট। user profile pic, URL no more than 20। আর এখানে আবার ম্যাক্স লেন্থ দিয়ে দিচ্ছে। ডেসক্রিপশন 5 ফটো, ম্যাক্স লেন্থ মনে হয় দিতে হবে যতদূর আমি জানি, কিন্তু দেখি আরেকটা মাইগ্রেশন মারি। মাইগ্রেট হবে, হয়েছে। সার্ভার ঠিক আছে, এখন আমি রিলোড মারি। ওকে, আচ্ছা হয়েছে মনে হয়, দেখি একটু। এই যে দুইটা ডেটা পড়ছে, একই ডেটা দুইবার পড়ছে। আচ্ছা যাই হোক, তার মানে কাজ করছে। ইউআরএল তো অনেক বড়। ওকে, এখন আমরা একটা কাজ করব, আমাদের ফ্রন্ট এন্ডের জিনিসটা কীভাবে অ্যাটাচ করা যায় ওইটা দেখো, ঠিক আছে? তো হোয়াইট বা উইথ আমাদের ফ্রন্ট এন্ডে রিয়াক্ট অ্যাপে আমি যেভাবে কাজ করি ওইটা হচ্ছে সোর্সের ভিতরে একটা ফোল্ডার বানাই আমরা সার্ভিসেস নামে। সার্ভিসেসের ভিতরে আমাদের এক্সটার্নাল এপিআইগুলো কল হয় আর কি। সো এইখানে আমি একটা নতুন সার্ভিস বানাবো, যেটার নাম দিব পোস্ট সার্ভিস ডট জেএস।
অ্যাজাক্স দিয়ে কল দেওয়া যায় আপনার। আর একটা কি যেন আছে, অ্যাজাক্স আছে, অ্যাজাক্স না, আপনার একটা এক্সটার্নাল লাইব্রেরি লাগবেই বাইরের এপি এর সাথে কানেক্ট করার জন্য। আচ্ছা, অ্যাজাক্স দিয়ে কি করছিলাম আমরা অফিসে, কোনটা যেন ইউজ হয়। আচ্ছা দেখি, আমি একটু দেখে আসি। হুম, বুঝি নাই ভাইয়া, কোনটার কথা বলছেন আপনি? হ্যাঁ আছে অনেক কিছুই, দাঁড়ান তারপর একটু দেখে আসি। একটা এইজেক্স দিয়েই মনে হয় করছিলাম নাকি, দেখি। এক্সিওস, কোথায় এক্সিওস কোথায় এইজেক্স? এক্সিওস দিয়ে করা যায়। আচ্ছা যাই হোক, আরেকটা জিনিস করি আমরা, এখানে একটা কনফিগারেশন ফোল্ডার বানাই কনফিগ নামে। সো এইখানে মনে করেন একটা ফাইল বানাই, এক্সিওস config .js। সো আর হচ্ছে আমাদের এক্সিওসটা ইনস্টল করতে হবে ফার্স্টে, নট এইজাক্স, এক্সিওস। এক্সিওসটা হচ্ছে তুলনামূলক ইজি আর কি কাজ করা। আপনারা যেটা সুবিধা মনে করেন করতে পারেন, ওটার কোনো আসলে বাধা বা নিষেধাজ্ঞা নাই। আর যে কোম্পানি যেটা ইউজ করে আর কি, এই হচ্ছে কথা, কোম্পানি স্পেসিফিক। তো প্রজেক্টে আমি এক্সিওসটা ইনস্টল করি, এর আগে এক্সিওস ইনস্টল হয়েও গেছে। রান ডেভ, ওকে। এখন হচ্ছে তো এইখানে আমি একটা জিনিস লিখবো, const let create Axios instance Axios instance equal to null, এরপর const create Axios instance একটা ফাংশন আর কি। এখন দূর এত ছাতা কি আসছে, এখন Axios instance আমরা যে ভ্যারিয়েবলটা ডিফাইন করছি, এইখানে আমরা Axios instance, হ্যাঁ Axios create Axios.create, আমি বুঝাচ্ছি আপনাদের, আমি একটু আগে লিখে নিই। ক্রিয়েটের মধ্যে আমাদের বেস ইউআরএল থাকে, হ্যাঁ বেস ইউআরএল থাকে। আর একটা জিনিস হচ্ছে আমাদের প্রজেক্টটা একদম বাহিরে একটা .env ফাইল রাখা লাগে, এটার মধ্যে আপনার অনেক সিক্রেট টিকেট থাকে। সো মনে করেন এখানে ব্যাকএন্ড endpoint ইকুয়াল টু 8000, আমাদের ব্যাকএন্ড চলতেছে কোন পোর্টে, 8000-এ, ঠিক আছে। লোকাল হোস্ট দিলাম না, না লোকাল হোস্টই থাকবে, ব্যাকএন্ড এন্ড পয়েন্ট 8000 দিলাম। এখন এই এনভায়রনমেন্ট কখন আপনারা গিটহাবে পুশ করবেন না, ঠিক আছে। এইখানে হচ্ছে আপনাদের ডেটাবেসের ক্রেডেনশিয়াল, দেন আপনার ব্যাকএন্ডের ক্রেডেনশিয়াল এগুলো থাকে। সো এইখানে আমাদের থাকে প্রসেস ডট ইএনবি ডট কি দিলাম, ব্যাকএন্ড ইউআরএল দিয়েছিলাম, ব্যাকএন্ড এন্ড পয়েন্ট,
এন্ড পয়েন্ট, বাস। এখানে আরো কিছু, এই তো সুন্দর। ঠিক আছে, এখন এক্সপোর্ট ডিফল্ট এক্সিউজ ইনস্ট্যান্স। এটা কি করতেছে আমি একটু বোঝাচ্ছি। আচ্ছা দাঁড়ান, আগে এপিআই কলটা করে আসি। এই পোস্ট সার্ভিসের ভিতরে আমাদের ইম্পোর্ট করতে হবে এক্সিওস ইনস্ট্যান্স। এটা আসতেছে আমাদের এই কনফিগ ফাইল থেকে, এই যে এই জিনিসটা আসতেছে আমাদের কোথাও কনফিগ ফাইল থেকে। এইখানে আমাদের একটা ফাংশন লিখতে হবে। মনে করেন দিলাম গেট পোস্টস, ঠিক আছে, অ্যাসিনক্রোনাস ফাংশন, ঠিক আছে। এখানে কি হচ্ছে দাঁড়ান, আচ্ছা পোস্টম্যান লাগবে, পোস্টম্যান। আগে আমরা এই যে এই ফাংশন মানে এইটা যে বানাইছিলাম এপিআইটা, এটা একটু টেস্ট করে আসি কাজ করতেছে কিনা, তারপর আমরা যাই কাজে। এবারে টোকেন দেওয়া আছে, মনে হয় টোকেন দরকার নাই। সেন্ড নট ফাউন্ড পোস্ট, পোস্ট ভিউ সেট। এই কারণেই সোয়াগারটা দরকার ছিল। সোয়াগারটা গুণিকরণ, ওই যে আপনাদের ডকার দেখাইছিলাম না, ওই সময় গুণিকরণ সেট আপ দিছিলাম। সো গুণিকরণ সেট আপ দিলে আবার সোয়াগার বন্ধ হয়ে যায়, কারণ হচ্ছে সিকিউরিটি। এই তো এখান থেকে পাবো, ওয়েট, পোস্ট লিস্ট, পোস্ট লিস্ট। এখানে অ্যাড দিতে হবে পোস্ট স্ল্যাশ, এটার জন্য পাচ্ছে না। এটা কি রিলোড হয়েছে? হয় নাই মনে হয়। এখন দেখি, এই যে আসছে। তো এখন এক্সিওসে যাই, এক্সিওসে গিয়া পোস্ট স্ল্যাশ না স্ল্যাশ স্পন্সর, ওকে। এইখানে আমি একটা প্রিন্ট দিব। সো জাভাস্ক্রিপ্টে প্রিন্ট দেয় আমাদের console.log দিয়ে আর কি, রেসপন্স। এখন এই জিনিসটাকে আমার হচ্ছে এক্সপোর্ট করতে হবে, ডিফল্ট। এখন একটা কাজ করি,
কমন নেভার হোম পোস্ট কন্টেইনার। এখন একটা জিনিস আনবো যেটা আপনারা হয়তো বা বুঝেন নাই রিয়াক্ট করার সময়, সেটা হচ্ছে ইউজ ইফেক্ট। এইখানে জিনিসটা এরকম থাকে খুব সম্ভবত, এই কমা দেওয়া একটা এরকম থাকে। আর একটা হচ্ছে আমাদের ইম্পোর্ট করতে হবে গেট পোস্টস container. Constant function show ঠিকই তো আছে। যাই হোক, আচ্ছা এখানে ইউজ ইফেক্টটা কীরকম জানো? আচ্ছা হ্যাঁ এরকম, আমি একটা ভুল করছিলাম। হচ্ছে এই, তারপর এইটার ভিতরে হচ্ছে আপনার থার্ড ব্র্যাকেট। হ্যাঁ ঠিক আছে, এখন কাজ করার কথা। পোস্ট কি অবস্থা? আচ্ছা এখন একটা কাজ করব, আমরা আমাদের ফ্রন্ট এন্ডে চলে যাই দেখি যে আমাদের এটা আসতেছে কিনা। ফ্রন্ট এন্ড কই? এই তো, ইন্সপেক্টে যাব, কনসোলে যাব। এখন যদি করি cannot read properties of null, reading get null পাচ্ছে না, null। ওকে যাই একটু, ডট গেট 8000। Service Axios configuration backend endpoint endpoint। আচ্ছা এই জিনিসটা পরে দেখি, এইখানে একটু কিছু গ্যাঞ্জাম হয়েছে, নাল পাইতেছে, কারণ হয়েছে ইএনভিটাও পাচ্ছে না। যাই হোক আমরা একটা কাজ করি, এখানে ডাইরেক্ট অ্যাক্সিওস ডট গেট আছে, এখানে যদি আমরা লিখি http localhost 8000, তাইলে কি হয় দেখি, Axios is not defined, ওইখানে মনে হয় Axios import হয় নাই। import Axios from Axios
এটার দরকার নাই এখন আপাতত। সেভ দিলাম, গেলাম, মারলাম। আচ্ছা, কর্সে আটকাইছে। তাইলে আমাদের এখন এই যে এই জিনিসটা অ্যালাউড হোস্ট আছে মনে হয় এখানে। অ্যালাউড হোস্ট তো অল দেওয়াই আছে। ট্রু তো করাই আছে। ডিবাগটা আমি হচ্ছে ট্রু করে দিই, তাইলে হচ্ছে আমরা সোয়াগার দেখতে পারবো। ঠিক আছে, সোয়াগারে যাই। তো আমাদের এই হচ্ছে পোস্ট। ওকে, ট্রাই ইট আউট, এক্সিকিউট পোস্ট। ঠিক আছে, আচ্ছা এখন কোর্স হচ্ছে আমরা কেটে দিছি। এখন যদি রিলোড মারি, পোস্ট নেটওয়ার্ক এররটা কেন বলতেছে? একটু ওয়েট, বৃষ্টি নামছে, জানলাটা আটকে। আচ্ছা, এখানে বলছে কি দেখি, নো অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিনাল রিপ্রেজেন্টেড। কোর্সে তো আটকানোর কথা না। ডট কনফিগ কাজ করি, রান ডেভ ফাইভ 173 থেকে ব্লক করে দিছে বলতেছে। কেন ব্লক করছে? অ্যালাউড হোস্টে বসাই দিলাম, এখন দেখি এখনো যদি কাজ না করে তাহলে ইন্টারনাল কোনো ইস্যু। পোস্ট পোস্ট পোস্ট, ও আচ্ছা, এটা 127.0.0.1 আমি দিয়ে রাখছি লোকাল হোস্ট 27।
ওকে, চুয়াত্তর শূন্য শূন্য এক। এখন যদি আমরা এখানে যাই, দেন যদি রিলোড দিই,